ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের চারুপাঠ বাংলা বইয়ের দেখো 31 নম্বর পৃষ্ঠায় আকাশ যে গল্পটি আছে লিখেছে আব্দুল্লাহ আল মতি। আমরা সেই গল্পটি পড়ব এবং গল্পের ভিতর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সর্বশেষে সৃজনশীল প্রশ্ন ও তার উত্তরগুলিও দেখে নিব। যে কোনো গল্প পড়ার আগে প্রথমেই তার পাঠ পরিচিতিটি ভালোভাবে পড়তে হবে, তাহলে তুমি প্রশ্ন বুঝতে পারবে। চলো পড়ি। পাঠ পরিচিতি। এক সময় আকাশে মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা মনে করত, কিন্তু বাস্তবে আকাশ কোনো ঢাকনা নয়, এটি মূলত বায়ুর স্তর। তাহলে আকাশ আমরা যা দেখি সেটি কি? মূলত বায়ুর একটি স্তর। বাতাসে প্রায় 20 ধরনের বর্ণহীন গ্যাস মিশে থাকে। কয় ধরনের গ্যাস মিশে থাকে? 20 ধরনের। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে থাকার কারণে আকাশ নীল দেখায়। তাহলে আকাশ নীল দেখায় কেন? বায়ুমণ্ডলে বিভিন্ন অণু ছড়িয়ে থাকার কারণে। সকাল কিংবা সন্ধ্যাবেলায় সূর্যের লাল আলো মেঘ ও বাতাসের ধূলিকণার ভেতর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে, তাই তখন মেঘ লাল দেখায়। আবার ঘন মেঘ ও বৃষ্টিতে আকাশ কালো দেখায়। তাহলে বৃষ্টির সময় আকাশ কালো দেখায় কিসের কারণে? ঘন মেঘের কারণে। তারপর দেখো, বিজ্ঞানীরা মহাকাশে মহাকাশযান পাঠিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। পৃথিবীর কয়েকশো মাইল উপরে পাঠানো মহাকাশযান থেকে পাঠানো অসংখ্য ছবি ও ভিডিওর মাধ্যমে মানুষ আবহাওয়ার খবর জানতে পারছেন। তাহলে আবহাওয়ার খবর কিভাবে জানতে পারছেন? দেখো, পৃথিবীর কয়েকশো মাইল উপরে পাঠানো মহাকাশের মাধ্যমে। তারপরে দেখো, এইভাবে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোনে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে সারা বিশ্বে বিস্তৃত করা সম্ভব হয়েছে। তারপরে চলো লেখক পরিচিতি পড়ি। আব্দুল্লাহ আল মতির পুরো নাম আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন। শিশুদের জন্য বিজ্ঞান ভিত্তিক সাহিত্য রচনার মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি জন্মগ্রহণ করেন 1930 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ জেলার। তাহলে তিনি জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন। বিজ্ঞানের জটিল ও রহস্যময় বিষয়গুলো তিনি সহজ, সাবলীল ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করেছেন। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে এসো বিজ্ঞানের রাজ্য, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যর শেষ নেই, জানা অজানার দেশ, সাগরের রহস্যপুরী, আই বৃষ্টি কেঁপে এবং ফুলের জন্য ভালোবাসা। সাহিত্য রচনা ও বিজ্ঞান চর্চার জন্য তিনি বাংলা একাডেমিক পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ বহু সম্মাননা লাভ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1998 সালে ঢাকায়। এবার চলো আমরা মূল গল্পটি পড়ি এবং এই গল্পের ভিতর থেকে টিক চিহ্ন যে থাকবে তোমাদের পরীক্ষায় সেগুলি আমরা খুঁজে বের করতে চেষ্টা করব। বলতেছে, খোলা জায়গায় মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই। গাছপালা, নদী নালা, দুনিয়া কোথাও আছে কোথাও নেই। এমনকি ঘরবাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় না থাকতে পারে, কিন্তু আকাশ নেই। ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত। কি বলতেছে? যে এই পৃথিবীতে কোথাও কোনো স্থানে মানুষ নাও থাকতে পারে, কিন্তু কি আকাশ আছে। দিনের বেলা সোনার সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। এমনই সময়ে সচরাচর আকাশ নীল, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে। রাতের আকাশ সচরাচর কালো, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছু কঠিন ঢাকনা। কখনো তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা। আজ আমরা জানি আকাশের নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়।
আসলে এ নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। তাহলে এটা কি? গ্যাস ভর্তি। আকাশটা কি? মূলত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। তাহলে আমরা যে আকাশ দেখি সেটি কি? পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমনি গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। কি বলতেছে তাহলে? 20 ধরনের গ্যাসের মাধ্যমে বায়ুমণ্ডলে থাকে। আর আছে পানির বাষ্প আর ধুলোর কথা। আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন? বলতেছে মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলায় বা দেখি কি করে। আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কথা। কখনো মেঘে এসব কণার গ্যাসে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়। তখন সূর্যের আলো তার ভিতর দিয়ে আসতে পারে না, আর তাই সে মেঘের রং হয়ে কালো হয়। এইভাবে আমরা গল্পটা পড়ব। এখন চলো আমরা এই গল্প থেকে, তোমাদের পরীক্ষায় কিন্তু 30টি ছোট প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নাম্বার টিক চিহ্ন। এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ ছোট প্রশ্ন তৈরি করেছি। চলো উত্তর সহ দেখে নেই। আকাশকে আগে মানুষ কি মনে করত? উত্তর হলো বিশাল ঢাকনা। 2 নম্বরে, আকাশ মূলত কি? আগুনের স্তর, পানির স্তর, বায়ুমণ্ডলের স্তর, মাটির স্তর। আমরা গল্পে পড়েছি ছোট গ নাম্বার বায়ুর স্তর। 3 নম্বরে দেখো, বাতাসে প্রায় কত ধরনের গ্যাস থাকে? গল্পে পড়েছি 10, 15, 20, 30। উত্তর হইল ছোট গ নাম্বার 20। আকাশ নীল দেখায় কেন? উত্তর হলো খ নাম্বার গ্যাসের অণু ছড়িয়ে থাকার কারণে। 5 নাম্বার মেঘ কালো দেখায় কেন? উত্তর হলো ছোট গ নাম্বার বড় পানির কণা তৈরি বলে, এই ছোট গ। 6 নাম্বার রাতের আকাশ সাধারণত কেমন দেখায়? নীল, লাল, কালো? উত্তর সাদা। উত্তর হলো কালো। রাতে আকাশ কেমন দেখায়? 7 নম্বরে আকাশে রূপালী হয়ে কি জ্বলে? সূর্য, চাঁদ, মেঘ, বৃষ্টি? উত্তর হলো চাঁদ। বায়ুমণ্ডলে কোন গ্যাস বেশি থাকে? উত্তর হলো নাইট্রোজেন। 9 নাম্বার সাদা মেঘে কি থাকে? উত্তর হলো ছোট গ জলীয় বাষ্পের কণা। 10 নাম্বার দেখো, সূর্যের আলো দুপুরে কিভাবে আসে? উত্তর হলো দেখো ছোট গ লম্বাভাবে। 11 নাম্বার সকাল ও সন্ধ্যায় আকাশ লাল দেখায় কেন? উত্তর হলো খ নাম্বার লাল আলোর ঢেউ বেশি আসে। 12 নাম্বার পৃথিবীর চারপাশে হাওয়ার স্তরকে কি বলে? উত্তর হলো বায়ুমণ্ডল, খ নাম্বার। 13 নাম্বার দেখো, বিজ্ঞানীরা আগে কি পাঠিয়ে পরীক্ষা করতেন? উত্তর হলো বেলুন ও রকেট। 14 নাম্বার দেখো, মানুষ কোথায় যেতে পেরেছে? উত্তর হইল চাঁদে। তারপরে দেখো 15 নম্বর মহাকাশযান কোথা থেকে ছবি তুলে? নদী থেকে, পাহাড় থেকে, মহাকাশ থেকে, সমুদ্র থেকে? উত্তর হলো ছোট ঘ মহাকাশ থেকে। 16 নম্বর দেখো, মহাকাশযান থেকে কি জানা যায়? উত্তর হলো আবহাওয়ার খবর। 17 নম্বর দেখো, মহাকাশযান থেকে কোন সংকেত পাঠানো হয়? উত্তর হলো খ নাম্বার টেলিফোন ও টেলিভিশনে। মহাকাশযান থেকে কোন সংকেত পাঠানো হয়? আচ্ছা, তারপরে দেখো 18 নম্বর আব্দুল্লাহ আল মতির পুরো নাম কি? আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন। 19 নম্বর তিনি কোন ধরনের সাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন? বিজ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক সাহিত্য। 20 নম্বর দেখো, আব্দুল্লাহ আল মতি কত সালে জন্মগ্রহণ করেন? আগেই পড়েছি 1930 সালে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জের ফুলবাড়ি। তারপর দেখো 22 নাম্বার তার একটি বইয়ের নাম লিখো। বইয়ের নাম কি? পদ্মা নদী, অবাক পৃথিবী, সোনার বাংলা, মেঘনাবদন? উত্তর হলো কি অবাক পৃথিবী। 23 নাম্বার তিনি কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি পুরস্কার। 24 নাম্বার তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1998 সালে। 25 নাম্বার দেখো,
রাতের আকাশ কি দেখা যায়? উত্তর হলো তারা ও গ্রহ। ২৬ নম্বর, আকাশে লাল রঙের বন্যা কখন নামে? উত্তর হলো ভোরে বা সন্ধ্যায়, খ নাম্বার। ২৭ নম্বর দেখো, পৃথিবীর উপরে কি ঘুরছে? বিমান, রকেট, মহাকাশযান, জাহাজ, মহাকাশযান। ২৮, যেখানে মহাকাশযান ঘুরছে সেখানে কি নেই বললেই চলে? উত্তর হলো আবহাওয়া। ২৯ নম্বর, পৃথিবীতে আকাশকে নীল দেখায় কেন? উত্তর হলো আবহাওয়ার স্তর আছে বলে। ৩০ নম্বর, দূরদেশের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে কি কারণে? উত্তর হলো খ নাম্বার, মহাকাশযানের সংকেতের কারণে। এবার দেখো তোমাদের বইয়ে এই গল্পে একটি সৃজনশীল আছে, সেটি দেখি। রফিক সাহেব একজন চিকিৎসক। চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ সুখের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়ায় ভিন্ন। কিসে? আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। ক নম্বর প্রশ্ন হলো মহাকাশ ক নম্বর প্রশ্ন থেকে হচ্ছে হর হামেশা যে আকাশ দেখি তা আসলে কি? উত্তর, হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ডাকনা। ক নম্বর দেখো, সকাল, দুপুর, সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না কেন? উত্তর হলো সকাল, দুপুর ও সন্ধ্যায় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ভিন্ন ভিন্নভাবে আসে। দুপুরে আলো সরাসরি আসে, আর সকাল ও সন্ধ্যায় তেরছাভাবে আসে, ফলে আলোর বিচ্ছুরণ ভিন্ন হয় এবং আকাশের রঙও একরকম থাকে না। ৩ নাম্বার দেখো ছোট ক, এটার নাম্বার হবে ৩ পরীক্ষায়, তাই একটু বড়। উদ্দীপক রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। উত্তর হলো উদ্দীপকে রফিক সাহেবের পুরনো ও প্রচলিত পদ্ধতিতে রোগ নির্ণয় করতেন। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেয়ে নিজের অভিজ্ঞতা নির্ভর পদ্ধতিকেই বেশি উপযুক্ত মনে করতেন। আকাশ প্রবন্ধেও উল্লেখ আছে যে আগেকার দিনে মানুষ আকাশ সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক ধারণা জানত না। তারা ভাবত আকাশ পৃথিবীর উপর কঠিন ঢাকনার মতো, অর্থাৎ পুরনো ধারণা ও প্রচলিত বিশ্বাসের উপর নির্ভর করায় রফিক সাহেবের মধ্যে ফুটে উঠেছে। এ দিকটি আকাশ প্রবন্ধের প্রাচীন ধারণার সঙ্গে মিল রয়েছে। এবার দেখো বড় গ নাম্বার। এই বড় গ নাম্বার পরীক্ষায় প্রশ্নের মান থাকবে ৪, তাই একটু বড়। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। উত্তর হলো দেখো, উদ্দীপকে দেখা যায় রফিক সাহেব পুরনো পদ্ধতিতে রোগ নির্ণয় করলেও তার ছেলে সুমন আধুনিক প্রযুক্তি যেমন আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি ও এক্স-রের মাধ্যমে রোগ নির্ণয় করেন। এর ফলে চিকিৎসা আরো নির্ভুল ও কার্যকর হয়েছে। আধুনিক গবেষণা ও প্রযুক্তির ব্যবহারের চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। একইভাবে আকাশ প্রবন্ধে বলা হয়েছে আগে মানুষ আকাশ সম্পর্কে ভুল ধারণা পোষণ করত, কিন্তু বিজ্ঞানীদের গবেষণা, মহাকাশযান, রকেট ও বিভিন্ন যন্ত্রের সাহায্য মানুষ আকাশ ও মহাকাশ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেছে। এখন মহাকাশযানের মাধ্যমে আবহাওয়ার খবর জানা যায় এবং সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। অতএব উদ্দীপক ও আকাশ প্রবন্ধ উভয় ক্ষেত্রেই আধুনিক চিন্তা, গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন মানুষের জ্ঞান বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে এবং জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে।
এভাবেই সৃজনশীলগুলির উত্তর দিতে হবে। আজকে তাহলে আমরা এই পর্যন্ত রইলাম। আগামী পর্বে তোমাদের জন্য প্রথম যে কবিতা আছে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর সেটি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।